আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হয়েছে শিবিরের সাথে এবং নাহিদ ইসলাম তিনি নিজের মুখে বলেছেন সংবাদ সম্মেলনে যে এই দুই উপদেষ্টার সাথে নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। সুপ্রিয় দর্শক, মাহফুজ আলম জামাত শিবিরের পিছনে লেগে নিজের জীবনটাই সে ধ্বংস করে দিল, নিজের কেরিয়ারই সে ধ্বংস করে দিল। কারণ জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে কেউ সফল হতে পারবেও না। তো প্রিয় দর্শক, এই মাহফুজ আলমকে বাদ দিয়ে যেই জাতীয় ঐক্য হয়েছে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে, শিবিরের অবদানকে স্বীকার করে, শিবিরের সাথে ঐক্য করে, সমঝোতা করে, এমনকি মাহফুজকে বাদ দিয়ে, যে মাহফুজ যে অনৈক্য সৃষ্টি করেছে যে তার সাথে আমরা নাই, মাহফুজ বাদ, মাহফুজকে চিনি না, কিন্তু শিবির আমাদের ভাই, শিবির আমাদের শেল্টার দিয়েছে, নানান কিছু। এই স্বীকৃতি দিয়ে এখন অনেকে শিবির আনুকূল্য চাচ্ছে। এনসিপির অনেক নেতা যারা 2 দিন আগেও শিবিরকে মারাত্মক গালাগালি করেছে, এখন তারা শিবির আনুকূল্য চান। কারণটা কি জানেন? শিবিরের আনুকূল্য ছাড়া আপনি নতুন ধারা রাজনীতিতে টিকতেই পারবেন না, এটা সম্ভব নয়। যেমন এই যে নাগরিক কমিটি হিট হয়েছিল, কেন? জামাত শিবির লোক দিয়েছিল বলে। বৈষম্যবিরোধী হিট ছিল, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিটিং করলে হাজার হাজার স্টুডেন্ট হয় মিছিল করলে, কিন্তু এখন ক্যামেরা বেশি হয় লোকের চাইতে। কেন? শিবির এখানে হেল্প করে না, লোক দেয় না। এই জন্য বাংলাদেশে যে নতুন ধারা রাজনীতি, ইট ডিপেন্ডস অন শিবির। শিবির লোক সাপ্লাই দিলে শিবির জামাত হেল্প করলে সফল হবে, নইলে সফল হবে না। এটা আপনি কিছুতে অস্বীকার করতে পারবেন না। এই যে নতুন যে কিছু রাজনৈতিক উদ্যোগ, যেমন বিপ্লবী পরিষদ প্রথম এসেছে রাজনৈতিক দল, এরপরে এনসিপি, তারপরে আপ বাংলাদেশ, এরা সবাই সাবেক শিবির বা বেশিরভাগই, কিন্তু বর্তমান শিবির কিভাবে তাদেরকে হেল্প করবে এর উপর নির্ভর করবে যে তারা কতটুকু সফল হতে পারবে কি পারবে না। এর বাইরে তাদের কোনো সফলতা নেই। এছাড়া আরেকটা বিষয় প্রমাণিত হয়েছে যে এনসিপি করুক, এনসিপি তো আলাদা একটা দল। এক কথা, এনসিপি দলীয়ভাবে লোক হাজির করতে পারবে না জামাত শিবির হেল্প ছাড়া। দ্বিতীয়ত, শিবির যদি কাউকে ধরে, এনসিপি তো তার রাজনীতি নাই হয়ে যেতে পারে। অতএব শিবিরের সাথে লেগে এই নতুন ধারা রাজনীতি এটা অসম্ভব। যেমন এক মাহফুজকে নাই করে দিয়েছে শিবির, দেখেছেন না? মাহফুজ বোতল খায়, মাহফুজ যে অপমান লাঞ্ছনা শিকার হয়েছে আপনি চিন্তা করেন। এটা ওবায়দুল কাদেররা এরকম অপমানিত লাঞ্ছিত হয়েছিল না? ওবায়দুল কাদেরদের চাইতে বেশি অপমানিত লাঞ্ছিত হয়েছে মাহফুজ। মাহফুজ এখন ক্ষমা চেয়েও রক্ষা পাচ্ছে, ক্ষমা চেয়ে পোষ দেন। জনগণ বলে যে জুলাই গাদ্দার, ও বাদে, ঐক্য হবে কিন্তু মাহফুজ বাদ। বুঝতে পারছেন? এটা এনসিপির নেতারা টের পেয়েছে। টের পেয়ে তারা অনেকে সিদ্ধান্ত নিয়েছে যে না, এই মাহফুজের পথে হাঁটলে আমার আম সালা সব যাবে, শিবিরের আনুকূল্য আমার লাগবেই, নইলে রাজনীতিতে আমি টিকে থাকতে পারবো না। এই জন্য এনসিপির অনেক নেতা মাহফুজকে ইঙ্গিত করে কঠিন কঠিন বিবৃতি বক্তব্য দিচ্ছে ফেসবুক, যে এদের খবর আছে। মাহফুজকে অনেকে থ্রেট দিয়েছে, খবর আছে, ইঙ্গিত করে, সরাসরি তার নাম বলা লাগে না। এমনকি যারা মাহফুজের বটফোর্স হিসেবে বড় বড় ভূমিকা পালন করতো, তারা এখন শিবিরের ভূমিকার স্বীকৃতি দিয়ে ফেসবুক পোস্ট দিচ্ছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে। আব্দুল কাদের, শিবির যার মাধ্যমে 9 দফার প্রচার করেছিল। প্রথমে আব্দুল কাদের বলেছিল, ভিডিও রেকর্ড আছে, যে এটা শিবিরের 9 দফা, স্পষ্ট বলেছে শিবিরের 9 দফা। কিছুদিন পর মাহফুজের বুদ্ধিতে বলছে কিসের শিবিরের 9 দফা, ওটা আমার 9 দফা। অথচ ভিডিও বক্তব্য দিয়েছিল শিবিরের 9 দফা, যে 9 দফার সাথে শিবিরের কোনো সম্পর্ক নেই। তা গাদ্দারদের মধ্যে কিন্তু আব্দুল কাদের একজন। এখন আব্দুল কাদের ডাকসু ইলেকশন করতে চান, এনসিপির নেতা হতে চান, ছাত্র নেতা, ওইটাই এনসিপিরই ছাত্র সংসদ, ওটা এনসিপি, আলাদা কিছু নয়। সে আব্দুল কাদের এখন দেখছেন যে ওই মাহফুজের পদে থাকলে বা সাথে থাকলে মাহফুজের মতো পরিণতি হবে, ক্ষমা চেয়েও রক্ষা পাওয়া যাবে না। তার চাইতে বরং আগে ভাগে মাহফুজের সাথে সম্পর্ক ছিন্ন করে শিবিরের কিছুটা আনুকূল্য পাওয়ার চেষ্টা করি। সামনে নির্বাচন আসছে, জামানত বাজেয়াপ্ত যেন না। এজন্যই এটা শুধু আব্দুল কাদের একা করছে তা না, আরো অনেকেই এই কাজ করছে। আব্দুল কাদের ফেসবুক পোস্ট, অভ্যুত্থান পরবর্তীতে শিবিরের সর্বজন স্বীকৃত ভূমিকার কথা কোথাও ছিল না, কারণ তারা পর্দার অন্তরালে কাজ করেছেন, এখন কাজ করেছেন, বুঝতে পারছেন? সম্মান, অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেছেন, মানে এখন স্বীকৃতি অবশ্যই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে শিবির আনুকূল্য পাওয়ার জন্য। এতদিন কি করেছে আব্দুল কাদের আমরা দেখেছি, মানে মাহফুজ থেকে বেরিয়ে এখন শিবির আনুকূল্য পাওয়ার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা এই স্বীকৃতিটা দিচ্ছে। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম, শিবিরের ভূমিকার কথা আমরা সেসব মানুষকে জানি, বিশেষ করে আমি বেশি জানি, কারণ আন্দোলনের শুরুর দিন থেকে শিবিরের সাথে যোগাযোগ মেনটেন করার দায়িত্ব ছিল আমার। 3 তারিখ পর্যন্ত সেটা কেবল আমার সাথেই ছিল, বেশি ছিল। আন্দোলন পরবর্তী সঠিক ইতিহাস লেখার নিয়ত ছিল
আমার এক প্রকার দায়বদ্ধতার জায়গা থেকেই লেখা। আমি 9 দফা নিয়ে লিখলাম, নানান দিক থেকে বাধা বিপত্তি তোরাই কেয়ার করে প্রকৃত ঘটনা লিখলাম। লেখাটা সোশ্যাল মিডিয়া দেওয়ার পর আগে তৎকালীন শিবিরের ঢাবি শাখার সেক্রেটারি ফরহাদ ভাইকে পাঠালাম। আর যেহেতু 9 দফা দেওয়ার প্রথমেই ওনার সাথে আলোচনা হয়েছিল, আসলে 9 দফাটা ছিলই ওই ফরহাদের কিছুটা স্বীকার করেছেন, এখন আবার ওনার সাথে আলোচনা হয়েছিল। লেখাটি দিয়ে বললাম, ভাই আমার লেখায় কোথায় ভুল আছে কিনা, কোনোভাবে মিথ্যাচার হয়েছে কিনা, কোনো কথা বাদ গেছে কিনা। উনি ঘন্টা দেড়েক আমাকে পুনরায় লেখাটা পাঠালেন, একটা শব্দ হেরফের করেন নাই, বললেন কোনো ভুল নাই, সব সত্য উঠে এসেছে। আমি বারবার করে কনসার্ন জানালাম যে ভালো করে দেখেন কোনো কিছু বাদ পড়েছে কিনা, আমার অজান্তে আপনাদের প্রতি ইনজাস্টিস হচ্ছে কিনা। কি দরদ শিবিরের প্রতি! অথচ এই আব্দুল কাদের কি লিখেছিল, কি বলেছিল আমরা জানি। বিপদে পড়লে নজরুল সঙ্গীত, আর বিপদে পড়লে নজরুল সঙ্গীত, আর তার বিপদ কেটে গেলে রঠা সঙ্গীত, এরকম। এখন আবার শিবির ভালো, কোনো ইনজাস্টিস হচ্ছে কিনা। এত শিবির প্রেমী, এতদিন তো আমরা ভিন্ন রূপ দেখেছি, মাহফুজীয় রূপ দেখেছি, এখন বিপদে পড়েছে। এলাকার ব্যাপারে উনি ইতিবাচক সম্মতি দিলেন। শুনেছি ওই লেখাটা তিনি তাদের নানান জায়গায় পাঠিয়েছেন, আলোচনাও করেছেন। দায়বদ্ধতার জায়গা থেকে আমি আমার দায়টা সম্পূর্ণ করার চেষ্টা করেছি। মানুষজন সত্যিকার ইতিহাস জানুক, ইতিহাসের কাছে আমি দায়বদ্ধ থাকতে চাই না। আমার লেখার পর থেকেই আন্দোলনে শিবিরের ভূমিকাটা প্রকাশ্যে আসে, স্বীকৃত হয়। শিবিরের সাথে আমার মতনৈক্য তৈরি হয় রাজাকার স্লোগান নিয়ে। আমি কেবল ওই রাতে আমাদের অবস্থানটা জানিয়েছি, সেটা কেন্দ্র করে শিবির কবে আমাকে পরোটা আর ডিমবাজি খেয়েছে। দেখেন, এই পরোটা ডিমবাজি হয়েছে, এইগুলো এই ফোটা, এটা রাজনীতির বাস্তবতা, এটা সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। দিস ইজ পলিটিক্স। আর এটা নিয়ে যদি এত মনোকষ্ট পাও, রাজনীতি করা যাবে না। আর টি শার্ট গায়ে দিয়েছি, কে মোবাইল কিনে দিয়েছে, সবকিছু ঘটনা ভাউচার শিবির পর্ব আকারে লিখেছে। না, শিবির লেখেনি, এটা ব্যক্তিগতভাবে কেউ লিখেছে। সোশ্যাল মিডিয়া আমার নামে জঘন্য মিথ্যাচার ছড়িয়েছে 9 দফা নিয়ে। 9 দফা দেওয়ার পরে নিরাপত্তা কনসার্নের জন্য 19 তারিখের পর আমি আহমেদ আফগানি ভাইয়ের বাসায় 2-3 দিন ছিলাম। তার ছোট ভাই আমাকে নিয়ে মিথ্যাচার করেন। একদিন সকাল বেলা নাকি পত্রিকা হাতে আমার জন্য পরোটা আর ডিম ভাজি দিয়ে এসে আমাকে বললেন, ভাই আমার নামে 9 দফা এসেছে। আমি নাকি চমকে উঠেছি, 9 দফা সম্পর্কে আমি কিছুই জানতাম না। আর একটা মিথ্যাচার কিছু বাড়িয়ে কমিয়ে অনেকে বলেছে, দ্যাটস রাইট, কিন্তু মূল পয়েন্ট হচ্ছে মানে এই আব্দুল কাদের দীর্ঘ লেখা যে জামাত শিবিরে অবদান আছে। জামাত শিবির কিছু লোক তো বাড়াবাড়ি করে, এটা তো আমরা স্বীকার করি, কিন্তু মৌলিকভাবে তাদের অবদান আছে, তারা ঠিক আছে, তাদের হিস্সা দিতে হবে, তাদের সাথে ইনজাস্টিস করা যাবে না, শিবিরের সাথে আমাদের দ্বন্দ্ব তৈরি করা যাবে না, মিলেমিশে থাকতে হবে। শিবির আন্দোলনের ভূমিকা ছিল, আমি চাই শিবিরের স্টেক সঠিকভাবে পাক। জামাত শিবির মজলুম ছিল, অতএব শিবিরের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমি শিবিরের সাথে মিলেমিশে থাকতে চাই, শিবির আমি ভাই ভাই। এটা হচ্ছে আব্দুল কাদেরের লেখার মূল বক্তব্য। তাহলে আব্দুল কাদের এই লেখা, আব্দুল কাদের মতো অনেকেই এরকম ইঙ্গিতমূলক লেখা লিখছে মাহফুজ বলয় থেকে বের হয়ে। কারণ কি, শিবিরের আনুকূল্য ছাড়া রাজনীতি টেকা যাবে না, এটা এখন বুঝতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।